সব পথে ঘরমুখ মানুষের ঢল, মহাসড়কে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। ভিতরে বেশ রাশ অবস্থায় আছে, কিন্তু আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে সবার গিয়ে আসলে ঈদ করতে যাইতে হবে। অপেক্ষা করতেছি যে টিকিট কখন পাই, আরও টিকিট পাইলেও সিট পাইতেছি না। রাজধানীতে জমজমাট কোরবানির পশুর হাট, এবার চাহিদা বেশি ছোট এবং মাঝারি গরুর। বিএনপি নেতাদের দখলে হাটের ইজারা, পেশি শক্তির প্রভাব অস্বীকার করছে না সিটি কর্পোরেশন। হজের খুতবায় মুসলিম উম্মাহকে এক থাকার আহ্বান, মুজদালিফায় রাত কাটাবেন হাজিরা। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, বৈরী আবহাওয়ায় বিকল্প ব্যবস্থা বাইতুল মোকাররমে। দেশে বাড়ছে প্লাস্টিক দূষণ, বর্জ্য ব্যবস্থাপনায় নেই সক্ষমতা, লাগাম টানার তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর রাত 10টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। সঙ্গে থাকছে আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং আমি রহমান রাশেদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ঈদ যাত্রায় সব পথে মানুষের উপচে পড়া ভিড়। গেল ঈদে রেলপথে স্বস্তি থাকলেও এবারে ট্রেনের ছাদেও যেন তিল ধারণের একেবারে ঠাঁই নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ধীর গতিতে যানবাহনগুলো চলছে, নৌপথেও রয়েছে বাড়ি ফেরা মানুষের চাপ। বাড়ি যাচ্ছে স্বপ্ন। ধূসর শহরের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি পেছনে ফেলে প্রিয়জনের কাছে এই ছুটে চলা, শত ভোগান্তির মাঝেও আনন্দ আর উচ্ছ্বাস সবার মাঝে। রাজধানীর কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, যে যেভাবে পেরেছেন উঠেছেন ট্রেনে। রোজার ঈদের তুলনায় এবার রেলপথে ভিড় কয়েক গুণ। গার্মেন্ট ছুটি হবে 2টার পর, তখন আরও জ্যাম হবে, এই জন্য আমরা এভাবে যেতে পারছি, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। ট্রেনের ভিতরে বেশ রাশ অবস্থায় আছে, কিন্তু আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে সবার গিয়ে আসলে ঈদ করতে যাইতে হবে। যাত্রীদের চাপ সামাল দিতে না পেরে ছাদে ওঠায় বাধা দিচ্ছেন না রেল কর্তৃপক্ষ, তাই জীবনের ঝুঁকি নিয়েই গাদাগাদি করে উঠছেন মানুষ। এত কিছুর মাঝেও নিরাপত্তা আর ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি তাদের কথায়। যাত্রাপথে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমরা যে ট্রেনটাতে অবস্থান করছি এটাও মূলত 1 ঘন্টা আগে এসে উপস্থিত হয়েছে। টিকিট কাটতে যে সবারই দেখতেছি সবার অনেক ভোগান্তি গেছে, মনে হচ্ছে এখানে সিন্ডিকেট চলে। এদিকে দুপুরে কমলাপুর স্টেশন পরিদর্শন করেছেন রেল উপদেষ্টা। কোনো শিডিউল বিপর্যয় নেই জানিয়ে তার আশা সব ট্রেন ছাড়বে সময় মতো। 100% তো বলা যাবে না, কিন্তু মানে আমরা বলবো যে আমরা খুব একটা যাত্রীদের কাছ থেকে খুব একটা বড় ধরনের অভিযোগ পাইনি। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপ্যাল, জিরানী ও চন্দ্রায় গাড়ি চলছে ধীর গতিতে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে বেড়েছে চাপ। র্যাব পুলিশের পাশাপাশি সড়কের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। ঈদ যাত্রায় বিশৃঙ্খলা এড়াতে তাদের এই তৎপরতা। আমরা কোনো কমপ্লেন পেলে সেই অনগোয়িং যে টহলটা থাকছে, সেই টহলটা গিয়ে হচ্ছে বা পেট্রোল টিমটা গিয়ে সেই জিনিসটাকে হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তা নিয়ে ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে নৌপথে বেড়েছে ঘরমুখ মানুষের ভিড়। সদরঘাটে কোস্টগার্ড সতর্ক থাকলেও লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে যান নারীসহ 5 যাত্রী। পরে তাদের উদ্ধার করেন অন্যান্য যাত্রীরা। এমন ঘটনায় নৌপথের নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা। ছোট বাচ্চা পড়ে গেছে, একটা মেয়ে বাচ্চা ছেলে আছে, ওনার হাজবেন্ড পড়ে গেছে, তা আমারও তো এরকম ভয় করতেছে যে আমরা কিভাবে যাবো বাসায়। বিষয় যাত্রীদের যদি কোনো অভিযোগ থাকে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগগুলো শুনে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। ঈদের আগের দিন নৌপথে আরও বাড়তে পারে ঘরমুখ মানুষের চাপ।
আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সড়ক পথে যাত্রার খবর জানাতে এবার টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাসুদ রানা। রানা, একটু জানাবেন যে মহাসড়কের কি অবস্থা, যান চলাচল কেমন গতিতে আগাচ্ছে, প্রথম কথা। আর দ্বিতীয়টা হচ্ছে যে রাতের বেলা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো আলাদা করে পদক্ষেপ চোখে পড়েছে কিনা আপনার? রাশেদ, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকাতে। এটি কিন্তু আপনি জানেন যে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার এই এলেঙ্গাকে বলা হয়। এই ঢাকা টাঙ্গাইল এই যমুনা সেতু মহাসড়ক দিয়ে কিন্তু 23টি জেলার গাড়ি চলাচল করে। সাধারণ দিনের তুলনায় যে গাড়িগুলো চলাচল করে এই টোল প্লাজা দিয়ে 10 থেকে 12,000, কিন্তু ঈদ আসলে কিন্তু এই মহাসড়কে প্রায় কয়েক গুণ বেড়ে যায়। গত 24 ঘন্টার হিসাব অনুযায়ী রেলপথ যে আরো বাড়বে বলে তারা আশা করছেন। এছাড়াও টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে গত পরশু থেকে হঠাৎ করে কিন্তু এই মহাসড়কে এই যে ঘরমুখ মানুষের একটি চাপ তৈরি হয়, সেই সাথে টাঙ্গাইল এবং জেলার বাইরে দেশের বিভিন্ন স্থান থেকে যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে, ট্রাক রয়েছে, ব্যক্তিগত যানবাহন রয়েছে, সেগুলো কিন্তু চলাচল করছে। গতকাল রাত থেকে কিন্তু এই যানবাহনের চাপ এই মহাসড়কে অনেকটাই বেড়ে যায় এবং এখন পর্যন্ত সেই চাপ বৃদ্ধি রয়েছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু এই যে ঘর মুখের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বাস, ট্রাক সহ যে যেভাবে পাচ্ছি যাচ্ছেন। এবং টাঙ্গাইলের যে সকাল থেকে যে চিত্রটি ছিল সেটি হলো যে সকাল থেকে কিন্তু এই মহাসড়কে টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে থেকে যমুনা সেতু পর্যন্ত কিন্তু অনেকটাই স্বস্তির যান চলাচল করেছে, কিন্তু তারপরেও কিছু গাড়ি বিকল এবং সড়ক দুর্ঘটনার টোল আদায় বন্ধ থাকার কারণে কিন্তু অনেকটাই ভোগান্তি গেছে সারাদিনে। এবং আমি সর্বশেষ হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, গাজীপুর কোনাবাড়ি অংশে এখনো কিন্তু গাড়ির বেশ চাপ রয়েছে, মানুষের চাপ রয়েছে এবং তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত কিন্তু টাঙ্গাইলের যে এলেঙ্গা বাস স্ট্যান্ড রয়েছে এখানেও ঠিক একই চিত্র দেখা গেছে। এবং এই মহাসড়কে আজ মাসুদ রানা আমাদের সাথে টাঙ্গাইল মহাসড়কের অবস্থা জানাচ্ছিলেন। একই সাথে পর্দায় আমরা চেষ্টা করছিলাম যে সারাদিনের কি চিত্র ছিল, বিশেষ করে টাঙ্গাইল এলেঙ্গার অংশের কথা বলছিলেন মাসুদ রানা, সেটাও দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। এদিকে বিকেলে সদরঘাট পরিদর্শন শেষে লঞ্চ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তবে সদরঘাটগামী যাত্রীদের যানজটে ভোগান্তি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। পরামর্শ দেন এক্সপ্রেসওয়ে নির্মাণের। এখানে কিন্তু লঞ্চ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সদরঘাটে আসা পর্যন্ত। মানে এই সদরঘাটকে বাঁচাতে হলে আমি মনে করি যে কিছু একটা করতে হবে, হয় আলাদা করে রাস্তা বানাতে হবে, এই মার্কেটকে আরও মডার্ন করতে হবে, মার্কেটকে উঠায় দেওয়া যাবে না, মার্কেটকে মডার্ন করতে হবে এবং যদি দরকার হয় তাহলে এক্সপ্রেসওয়ে তৈরি করতে হবে। দর্শক, এবারে সিঙ্গার বেকওয়ের সৌজন্যে কোরবানির হাটের খবর। রাজধানীতে জমজমাট কোরবানির গরুর হাট। এবার ছোট এবং মাঝারি ধরনের গরুর চাহিদা কিন্তু বেশি, আর নাগালের মধ্যে পছন্দের পশু কিনে ক্রেতার মুখে যেমন হাসি, বিক্রেতাও সন্তুষ্ট। ঝিনাইদহের হাবিব মিয়া উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে এসেছেন 18টি গরু নিয়ে। এর মধ্যে বিক্রি হয়েছে 9টি। সারা বছরের সঞ্চয়, কষ্ট আর স্বপ্ন সবকিছু কুরবানির হাটকে ঘিরে। দাম পেয়েছেন ঠিকঠাক, তাই চোখে মুখে স্বস্তির ছাপ। 18টা গরু রাখলাম ভাই, 9টা বেজে যায়, 9টা আছে, আগামী কাল পর্যন্ত বিক্রি হয়ে যাবে। ওই 9টা যায়, কম বেশি লাভ হয়ে চলছে, খাচ্ছি। শেষ মুহূর্তে রাজধানীতে 21টি পশুর হাট জমজমাট। এবার ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। সাধ্যের মধ্যে ছাগল ও ভেড়ার দাম। কয়েক বাজার ঘুরে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন অনেকেই। কেউ আবার দাম কমার আশায় শেষ দিন পর্যন্ত অপেক্ষায়। গতবার যেমন ছিল 3 লাখ 4 লাখ এরকম নাই, রেঞ্জের মধ্যে আছে। দাম একবারে চড়াও না, আবার একবার কমও না, মোটামুটি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের রেঞ্জের মধ্যে গরু পেয়েছি, ভালো লাগতেছে গরু কিনতে এসে। এট দ্য ফার্স্ট টাইম আসছি, কখনো আসি নাই। হাটে জাল নোট শনাক্ত, অজ্ঞান পার্টি কিংবা চাঁদাবাজি ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি দিয়ে পুরো হাটের টোটাল এরিয়াটাকে কিন্তু কাভারেজের ভেতরে আনা হয়েছে। 24 ঘন্টা মনিটরিং করছে। আমাদের এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার দিয়ে মনিটরিং করা হচ্ছে টোটাল এরিয়া।
পাশাপাশি হচ্ছে আমাদের যে মোবাইল প্যাট্রোলিং রয়েছে, একে সম্পূর্ণ নিরাপদে সমস্ত মানুষ যাতে তার গরু কেনাবেচা করে চলে যেতে পারে, আমরা সেটা নিশ্চিত করব। নিরাপদ হাট ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। সময় বদলের সঙ্গে বদল হয়েছে হাত। রাজধানীর পশুর হাটগুলোর ইজারা এবার বিএনপি নেতাদের দখলে। অন্তত 20টি হাটের প্রায় সবকটির ইজারা পেয়েছেন দলটির সাবেক কিংবা বর্তমান নেতারা। হাটের ইজারায় পেশি শক্তির প্রভাবকে অস্বীকার করছে না সিটি কর্পোরেশনও। সরেজমিন অনুসন্ধান করে রিপোর্ট করছেন আশরাফুল আলম আকাশ। প্রতি বছর কোরবানির ঈদ ঘিরে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বসে অন্তত 20টি পশুর হাট। বিগত বছরগুলোতে যা ছিল আওয়ামী লীগ নেতাদের দখলে, আর এখন বিএনপি নেতাদের হাতে। এটি উত্তর শাহজাহানপুর পশুর হাট। ইজারা পেয়েছেন শিকদার কনস্ট্রাকশনের পক্ষে আনিসুর রহমান টিপু নামের এক ব্যবসায়ী। তিনি হাজির না থাকলেও তার পক্ষ থেকে কাজ করছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেখানে কথা হলো ঢাকা দক্ষিণের 11 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসলাম পারভেজের সাথে। সাবেক ওয়ার্ডের সভাপতি ছিল, আওয়ামী লীগ দোসররা এখানে আসে নাই, বাস আমি এতটুকু বলতে পারি। এবার যাওয়া যাক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। এই হাটটির ইজারা পেয়েছেন তেজগাঁও থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। জায়ান্ট এন্টারপ্রাইজের মাধ্যমে আমি যখন এই হাটটির ইজারা করি, তখন সর্বোচ্চ মূল্যে আমি হাটটির ইজারা পাই। ঢাকা উত্তরের ভাটারা সুতিভোলা পশুর হাট এখানেও ব্যতিক্রম নয়। 40 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ইজারায় চলছে হাটটি। একদলীয় যেটা হয়েছিল এটার অবসান হয়েছে 5ই আগস্ট। এরপর থেকে এখন আর ওই একদলীয় হওয়ার সম্ভাবনা নাই, আমাদের তো নাই। রাজধানীর পশুর হাটগুলোর তথ্য ঘেঁটে কম বেশি একই চিত্র মিলেছে। গণমাধ্যমের খবরও বলছে উত্তর দক্ষিণের প্রায় সব হাটের ইজারা বিএনপি নেতাদের কবজায়। পরোক্ষভাবে সে কথা স্বীকারও করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। তবে নিয়ম মাফিক সব হয়েছে বলে দাবি তাদের। আমাদের এখানে যারা ইজারায় অংশগ্রহণ করেছে কেউ তো বিএনপির প্যাডে অংশগ্রহণ করেন নাই, সবাই কোনো না কোনো সংস্থা বা কোনো না কোনো কোম্পানি এর অধীনে করেছেন। সবাই কোনো না কোনো এই ধরনের মাসল পাওয়ার ভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মী, সবাই মোটামুটি মোটা দাগে এক ধরনের প্রভাবশালীর এই ব্যবসাটা করে। হ্যাঁ, তো আর এই প্রভাবের সাথে রাজনীতি যুক্ত, এগুলো তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, কিন্তু আমার টেবিলে এসে রাজনীতিটা হয় না। এদিকে গাবতলী হাট নিয়ে জল খোলা হবার পর দ্বিতীয় পর্যায়ে টেন্ডার আহ্বান করে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে সর্বোচ্চ দরদাতা ছিল টিএস এন্টারপ্রাইজ, কিন্তু পরে রহস্যজনকভাবে হাট পরিচালনায় অপারগতার কথা জানিয়ে চিঠি দিয়ে ইজারা থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। শেষমেশ ইজারা যায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ইরফান ট্রেডার্সের হাতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পবিত্র হজে আল্লাহুম্মা ধ্বনিতে মুখর আরাফার ময়দান। জোহরের নামাজের পর মসজিদে নামিবায় খুতবায় বিশ্ব শান্তি কামনা করা হয়, আহ্বান জানানো হয় মুসলিম উম্মাহকে এক থাকার। এদিকে আজ মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটাবেন হাজিরা। আরাফার ময়দান মুখরিত করে লাখো মুসল্লির কণ্ঠে ঝরছে একটি বাক্য, আগের রাতে মিনায় ছিলেন হাজিরা। ভোরে ফজরের নামাজ পড়েই রওনা দেন আরাফার উদ্দেশ্যে। ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় রওনা দিলেও গন্তব্য সবার এক, বিদায় হজের ঐতিহাসিক সেই ময়দান। দিনভর এখানে অবস্থান করেন হাজিরা। সময় পার করেন কোরআন তিলাওয়াত, জিকির, নামাজ সহ ইবাদত বন্দেগিতে। দুপুরের পর মসজিদে নামিরায় শুরু হয় হজের খুতবা। এবছর খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ডক্টর সালে বিন হুমায়দ। খুতবায় ফিলিস্তিনিদের জন্য করা হয় বিশেষ দোয়া। এছাড়াও মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফা রওনা হবেন হাজিরা। সেখানে একই ইকামতে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। মুজদালিফার বিস্তীর্ণ প্রান্তরে খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা। সংগ্রহ করবেন নুরি পাথর। শুক্রবার ভোরে ফের মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। পথে জামারায় শয়তানকে পাথর মারবেন। কোরবানি দিয়ে পালন করবেন ত্যাগের ঈদ। ওয়ালিউল্লাহ ফারুক,
চ্যানেল 24। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 7:30। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায়। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা জানান ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদ জামাতের ভিআইপি ব্লকে একসাথে 250 জনের নামাজের ব্যবস্থা সহ মোতায়েন থাকবে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন রাত 10টার খবর। একটা বিরতি নিন, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 7 জনের। এর মধ্যে ঝিনাইদহে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় বিকেলে শৈলকুপার মাইলমারি গ্রাম থেকে মোটরসাইকেল করে ব্যবসায়ী মুস্তফা হোসেন, তার স্ত্রী এবং 8 বছরের ছেলেকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। ভাটিবাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় বাবা মাকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশার সাথে বাসের সংঘর্ষে 3 জন মারা গেছেন, আর মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1 জনের। সাভারে চামড়া শিল্পনগরীর আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়ন হয়নি গেল 2 যুগেও। যেখানে সিইটিপি প্ল্যান্ট কার্যকর না হওয়ার অভিযোগও রয়েছে বেশ পুরনো। এখানকার ট্যানারিগুলো পাচ্ছে না লেদার ওয়ার্কিং গ্রুপের আন্তর্জাতিক সনদ, যার দরুন বিশ্বজনীন প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। চামড়া শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপের কথা বলা হলেও গত কয়েক বছর অবস্থানের তো কোনো পরিবর্তন হয়নি, বরং প্রতিনিয়ত জৌলুস হারিয়েছে সম্ভাবনাময় খাত। দীর্ঘদিনের ভুল পরিকল্পনার সিন্ডিকেটের দৌরাত্মে বিশ্ববাজারে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ হিসাবে চলতি বছরের প্রথম 11 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বছর ব্যবধানে 12.5% বেড়ে ছাড়িয়েছে বিলিয়ন ডলারের ঘর। তবে জুতা ছাড়া কাঁচা চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে। সংকটের আবর্তে থাকা এ খাতের উন্নয়নে সরকার দেশ থেকে বাড়াতে চায় কাঁচা চামড়া রপ্তানি। এমন উদ্যোগকে অর্থনীতিবিদরা স্বাগত জানালেও ভিন্নমত রয়েছে ব্যবসায়ী নেতাদের। আমাদের যে সমস্যাগুলো, যেটার কারণে আজকে চামড়ার এই দুরবস্থা, সেই সমস্যাগুলো সমাধান না করে উল্টা আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখান থেকে কাঁচা চামড়া এক্সপোর্ট করার জন্য এবং হোয়াইট ব্লু চামড়া এক্সপোর্ট করার জন্য। হোয়াইট ব্লু যদি এক্সপোর্ট হয় বা কাঁচা চামড়া এক্সপোর্ট হয়, তাহলে আমাদের স্থানীয় যে শিল্প, এই শিল্প আমরা মনে করি হুমকির মুখে পড়বে। চামড়ার যে ট্যানারির যে সাপ্লাই চেইনটি, এটি এখনও আসলে আন্তর্জাতিক মানের সাপ্লাই চেইন হিসেবে গড়ে উঠতে পারেনি। চামড়া রপ্তানির সুযোগ করে দেওয়া হয়, ওয়েট ব্লু বা একেবারে লবণযুক্ত চামড়া যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে এই চামড়াগুলো মূল্য পাবেন এবং চামড়ার ক্ষেত্রেও বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হলে চামড়ারও ভালো মূল্য পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার এ খাতের উন্নয়নের একাধিক পদক্ষেপের অংশ হিসেবে এবারের কোরবানির ঈদে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 60 থেকে 65 টাকা নির্ধারণ করেছে। ছাগলের চামড়ায় যা সর্বোচ্চ 27 আর বকরির 22 টাকা। মান সাপেক্ষে সরকার নির্ধারিত এই দাম দিতে ট্যানারি মালিকদের আপত্তি না থাকলেও এ খাতের বিকাশে উদ্যোগের ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। সংস্কারের কাজগুলো যদি না শেষ করা যায়, তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে কেউই এই খাতের প্রতি আগ্রহ দেখাবেন না। সরকারের যে মূল্য নির্ধারণ, সেটি গত বছরের ধারাবাহিকতায় শুধু 5 টাকা বাড়ানো হয়েছে। এটির মধ্যে আমি নতুনত্ব কিছু দেখি না। সরকার লবণযুক্ত চামড়ার কথা বলেছেন, কিন্তু উচিত ছিল সরকারের লবণবিহীন চামড়ার মূল্য কত সেটিও বলে দেওয়া। আমরা সরকারের নির্ধারিত দাম আমরা ফলো করতে চেষ্টা করব। সেই ক্ষেত্রে যারা চামড়া ভালোভাবে সংরক্ষণ করবেন লবণ দিয়ে, তারা ন্যায্য দাম পাবে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। চলতি বছর কোরবানির ঈদে মোট 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং।
দেশে প্রতি বছর যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হয় তার চেয়ে বেশি আসে প্রতিবেশী দেশ থেকে। ফলে বাড়ছে প্লাস্টিক দূষণের মাত্রা, কিন্তু আন্তর্দেশীয় এই সমস্যা সমাধান করা যাচ্ছে না। আর এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এই ব্যাপারেও প্রয়োজনীয় সক্ষমতা নেই। আর এই জন্য যত দ্রুত সম্ভব এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আশিকিন প্রিন্স নিয়ে রিপোর্ট করেছেন। আধুনিক নগর সভ্যতায় প্লাস্টিক এড়িয়ে যাবার উপায় নেই। হাত বাড়ালে আর কিছু মিলুক না মিলুক প্লাস্টিক পণ্য মেলে। বিশেষ করে যেসব দেশে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারে হ্রাস টেনে ধরা যায়নি সেসব দেশের অবস্থা শোচনীয়। ঢাকা মহানগরে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য হয় 800 থেকে 1000 মেট্রিক টন, আর বছরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল ব্যবহৃত হয় 315 কোটি থেকে 384 কোটি। এর সামান্যই পুনঃপ্রক্রিয়াজাত হয়। আমি যদি এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে পারি উৎপাদন, তাহলে কিন্তু আমার ওয়েস্ট জেনারেশনও 70% কমে যাচ্ছে। তখন কিন্তু বাকি 30% আমার ম্যানেজেবল থাকবে। আমার যেটা ক্যাপাবিলিটি, ফাইন্যান্সিয়াল রিসোর্স সব দিক চিন্তা করলে বাংলাদেশ তখন ওইটা ইজিলি হ্যান্ডেল করতে পারে। কিন্তু এখন কিন্তু এটা হ্যান্ডেল করতে পারছে না। এই যে এনভায়রনমেন্টে যাচ্ছে, এইটা ম্যানেজ করার ক্যাপাসিটি আমাদের নাই। এটা ম্যানেজ করার জন্য যে টেকনোলজি সেটা আমাদের নাই। এটা ম্যানেজ করার জন্য যে অর্থ দরকার সেটাও আমাদের নাই। দীর্ঘদিন ধরে প্লাস্টিক নিয়ে গবেষণা করছেন ডক্টর শাহরিয়ার হোসাইন। মানবদেহ এবং পরিবেশের ওপর প্লাস্টিকের প্রভাব নিয়ে কথা হয় তার সাথে। প্রোডাক্ট তৈরি হলো, তৈরির সময় পলিউশন হচ্ছে, এবং তারপরে এটাকে যখন মার্কেটিং করা হচ্ছে তখনও কিন্তু পলিউশন হচ্ছে, যেটা আমরা চোখে দেখি না। তারপরে যখন এই প্রোডাক্টটা ইউজ করা হচ্ছে সেই স্কেলেও পলিউশন হচ্ছে। ইউজ করার পরে, অর্থাৎ যখন এটা অকেজো হয়ে যাচ্ছে বা ফেলে দিচ্ছি আমরা, তখনও কিন্তু নতুন ধরনের পলিউশন হচ্ছে। পরিসংখ্যান বলছে প্রতি বছর দেশে 1.5 মিলিয়ন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর সাথে যোগ হয় আরও 27 লাখ মেট্রিক টন, যা নদ নদী হয়ে আসে প্রতিবেশী দেশ থেকে। এই বিশেষজ্ঞের মত, আন্তর্দেশীয় প্লাস্টিক দূষণ দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। প্লাস্টিক পলিউশন কমানোর জন্য একটা ট্রিটি হতে যাচ্ছে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের আওতায়। এখন বাইল্যাটারালি আমরা পারছি না, তার কারণ ভারত অনেক বড় দেশ, ফলে আমরা অনেক নেগোসিয়েশন করেও এখানে কোনো ফল করতে পারিনি। ফলে এটা একটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমেই কিন্তু করা সম্ভব। এর জন্য প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারবো। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবরের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে একটু পর ফিরছি।